হচ্ছে আমাদের। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। একটু স্পষ্ট। আচ্ছা, আজকে শুরু করছি আমাদের টপিক। আমাদের আজকে যে টপিকটা সেটা হচ্ছে মৌর্য এম্পায়ার। হেডিং করবে মৌরিয়ান এম্পায়ার। আমি কথা কম বলবো, লেখাও বেশি, ঠিক আছে? ঠিক আছে। মৌর্য এম্পায়ার, যেটা বুঝতে পারবে না শুধু সেটুকু রেসপন্স করবে। হেডিং হয়ে গেলে নেক্সট। ফাউন্ডার, ফাউন্ডার চন্দ্রগুপ্ত মৌর্য। 2, টেস্ট রুলার। অশোকা। 3, লাস্ট রুলার। স্যার এটা কি? লাস্ট রুলার, লাস্ট শেষ শাসক। লাস্ট শাসক হচ্ছে বৃহদ্রথ। বৃহদ্রথ, বৃহদ্রথ। 4, রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্র। পাটালিপুত্র। 5, রিলিজিয়ন। কোথায় কি কি তাদের ধর্ম ছিল? তারা হিন্দু ধর্ম বিশ্বাসী ছিল, তারা জৈনিজম ধর্মে বিশ্বাসী ছিল, তারা আজিভিকিজম ধর্মে বিশ্বাসী ছিল, আর তারা স্যার এটা কি? বুদ্ধিজম ধর্মে বিশ্বাসী ছিল। হিন্দুইজম, জৈনিজম, আজিভিকিজম আর আছে বুদ্ধিজম। বলো, ক্লিয়ার আছে? লেখা হয়ে গেলে বলবে। নেক্সট। তারপরে ছিল কয় নম্বর হচ্ছে? 6 নম্বর, ল্যাঙ্গুয়েজ। তাদের ভাষা কি কি ছিল? ভাষা ছিল মগধি প্রাকৃত। মগধি প্রাকৃত। এরপরে কি ছিল? সংস্কৃত। আর কি ছিল? পালি। এই কটা তাদের ভাষা ছিল। এই কটা তাদের ভাষা ছিল। 7, তাদের সময়কার কিছু কয়েন্স কি কি আছে? কারসাপান আর হচ্ছে মোশাক বা মাসাক। কারসাপান বা মাসাক। রানিং এর কাজগুলো লিখবে। কয়েন্স হয়ে গেল। 8 নম্বর লিখবে ইম্পর্টেন্ট পোর্টস। তাদের সময়কার কিছু গুরুত্বপূর্ণ বন্দর ছিল, সেই বন্দরগুলো কি কি ছিল? একটা ছিল তাম্রলিপ্ত, তাম্রলিপ্ত, আর ছিল কি সোপারা, আর একটা ছিল কল্যাণ। এই 3খানা বন্দর তাদের সময়কার ভীষণ ইম্পর্টেন্ট। সোপারা ও কল্যাণ। তাম্রলিপ্ত, সোপারা, কল্যাণ। আশা করি হয়ে গেছে। 9 নম্বর, ফরেন ইনভেডার। মনে রাখবে এই সময় কোন বিদেশি শক্তি ভারতের সময় আক্রমণ করেছিল। কারা আছে যারা মৌর্য বংশের সময়কালে আক্রমণকারী? তার নাম হচ্ছে সেলিকাস ই নিকোটার। সেলিকাস আই নিকোটার। সেলিকাস ই নিকোটার।
তাদের সময় যে বিদেশি আক্রমণ শক্তি ছিল তার নাম ছিল সিলিকাস ইনিকোটাস। এরপর 10 দাগ, ফরেন অ্যাম্বাসেডর। মনে রাখবে প্রত্যেকটা বাইরের শক্তিরা কি করতো, তাদের একজন দূত ভারতীয় রাজাদের দরবারে পাঠাতো। এই সময় মৌর্য বংশে কে বিদেশি দূত হিসেবে এসেছিল, তার নাম ছিল মেগাস্থেনিস। মেগাস্থেনিস, মেগাস্থেনিস। তো ঠিক করে নিও, ঠিক আছে? নামটা লেখা হয়ে গেলে আশা করি বলবে। মেগাস্থেনিস হয়েছে? সাউন্ড বন্ধ করো, সাউন্ড আসছে। মেগাস্থেনিস। আচ্ছা, এরপরে এই কত নম্বর পয়েন্ট হয়েছে? 10। 11 নম্বর লিখবে। 11 নম্বর কি আছে? 11 নম্বর হচ্ছে সোর্সেস। এই রাজবংশ সম্পর্কে আমরা কোথায় কোথা থেকে পেতে পারি? এক, মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস, আমরা বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস থেকে আমরা কি পেতে পারি না সম্পর্কে। এটা মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্ত। বিশাখ দত্ত। আচ্ছা, এরপরে কি আছে? রাজ তরঙ্গিনী। রাজ তরঙ্গিনী, রাজ তরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। কলহনের লেখা রাজ তরঙ্গিনী। আচ্ছা, এরপরে আরো কিছু আছে। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য। এছাড়া কিছু রয়েছে মালবিকা। মালবিকা, তারপর হচ্ছে অগ্নিমিত্রম, আর হচ্ছে রঘুবংশম। রঘুবংশম সবগুলো কার লেখা? কালিদাসের লেখা। তিনটাকে যদি মুখস্থ করতে হয় এক কথায় মনে রাখবে রাম। রাম কে লিখেছে? রাম লিখেছে কালিদাস। দেখো প্রত্যেকটা শব্দ মনে থাকবে। এবার বলো, ক্লিয়ার আছে কথাটা? কি বললাম? দুজনা? কজন আছে এখন লাইভে? স্যার 6 জন। আচ্ছা, বললাম কালিদাস যেটা আছে, এই কালিদাসের লেখাগুলো পরপর নাম মুখস্থ রাখা যায় না। সবচেয়ে সুবিধা কি আছে? রাম শব্দটা মনে রাখো। রঘুবংশম, অগ্নিমিত্রাম আর মালবিকা। আচ্ছা, হয়ে গেলে বলবে। নেক্সট লেখাচ্ছি। এবার হেডিং করবে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য হেডিং করবে। চন্দ্রগুপ্ত মৌর্য হেডিং হয়ে গেল আশা করি। নেক্সট, এটা ফার্স্ট যেটা লিখতে হবে সেটা হচ্ছে টাইটেল। টাইটেলটা কি ছিল এনার? এর দুটো টাইটেল ছিল। একটা নাম হচ্ছে স্যান্দ্রোকুটাস। স্যান্দ্রোকুটাস। আচ্ছা, এছাড়া এনাকে চন্দ্রগুপ্ত মুনি বলা হতো। এনাকে চন্দ্রগুপ্ত মুনি বলা হতো। আসলে লেখা হয়ে গেছে। এনাকে দুটো টাইটেল ছিল, একটা ছিল স্যান্দ্রোকুটাস, একটা ছিল চন্দ্রগুপ্ত মুনি। এরপরে নেক্সট, এনার অনেক ডাক নাম ছিল। হি অলসো নোন অ্যাজ, হি অলসো known as the first historical founder of a great empire in India. ইনাকে এইটা বলে ডাকা হতো। এই কথাটি তাকে কে বলেছিলেন? তাকে বলা হয়েছিল ভারতীয় এক মহান সাম্রাজ্যের ঐতিহাসিক প্রতিষ্ঠাতা হিসেবে। কে বলেছিলেন তাকে কথাটা? নাম হচ্ছে ডক্টর হেমাচন্দ্র, ডক্টর হেমাচন্দ্র রায়চৌধুরী। ডক্টর হেমাচন্দ্র রায়চৌধুরী, ঠিক আছে? এটা লিখে নেবে, ডক্টর হেমাচন্দ্র রায়চৌধুরী। তাকে ভারতের মহান সাম্রাজ্যের এক ঐতিহাসিক প্রতিষ্ঠা হিসেবে বলা হয়েছিল। কার দ্বারায়? ডক্টর হেমাচন্দ্র রায়চৌধুরীর দ্বারায়। এছাড়া তাকে আরেকটা নামও ডাকা হতো। আশা করি লেখা হয়েছে। কেউ আছো যে লেখনি এখন এটাকে? কেউ আছো যে এটাকে এখনো লেখনি?
নেক্সট। আচ্ছা, এরপরে হি অলসো নোন অ্যাজ, তাকে এছাড়া আর কি বলা হতো? তাকে বলা হতো ফার্স্ট এম্পায়ার বিল্ডার। ফার্স্ট এম্পায়ার বিল্ডার, এই কথাটা তাকে কে বলেছিল? ফার্স্ট এম্পায়ার বিল্ডার, ঠিক আছে, BUIL হবে, ঠিক আছে, BUILDER, ফার্স্ট এম্পায়ার বিল্ডার কথাটি কে তাকে বলেছিল? মনে রাখবে, তাকে বলেছিল রাধা কুমুদ মুখার্জি। তাকে বলেছিল রাধা কুমুদ মুখার্জি, ঠিক আছে। তাকে প্রথম ভারতীয় সাম্রাজ্যের মানে বিল্ডার বলতে বোঝানো হয় যিনি কোনো কিছু কনস্ট্রাক্ট করেন বা নির্মাণ করেন। হয়ে গেল বলবে। নেক্সট কাছে মনে রাখবে, ইনি যেহেতু প্রথম রাজা, তাহলে ইনার রাজধানীটাই আপাতত পুরো বংশের রাজধানী ফলে ছিল। ইনার রাজধানী ছিল পাটালিপুত্র। ইনার রাজধানী প্রথম থেকে চলছে কেন, যিনি ইনি রাজ্য প্রতিষ্ঠা করেছেন তার জন্য রাজ্যটাই রাজধানীটাই ছিল পুরো চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন দায়িত্বের পুরোপুরি রাজধানী। আচ্ছা, এরপরে ইনি কোন কোন ধর্মকে পালন করতেন? ইনার কি কি ধর্ম ছিল? ইনি নিজের জীবনে দুটো ধর্মকে মান্যতা দিয়েছেন। প্রথম ছিল হিন্দু, তিনি হিন্দুইজমকে গুরুত্ব দিতেন। দুই, মনে রাখবে লাস্ট 1 বছর তিনি জৈনিজম ধর্ম গ্রহণ করেছিলেন। লাস্টের 1 ইয়ার, লাস্টের 1 বছর তিনি কি করেছিলেন? জৈন ধর্মকে গ্রহণ করেছিলেন। লাস্টের 1 বছর মনে রাখবে, সাধারণত হিন্দু ধর্মটাই ফলো করতেন, কিন্তু লাস্টের 1 বছর তিনি কি করলেন? জৈন ধর্মটাকে ফলো করেছিলেন। আশা করি সবার ক্লিয়ার আছে। আচ্ছা, এবার এরপরে নেক্সট, ইনার যে ধর্মীয় গুরু ছিল তার নাম কি ছিল? রিলিজিয়াস গুরু। ইনার যে ধর্মীয় গুরু নাম ছিল ভদ্রবাহু। ভদ্রবাহু, ইনার যে ধর্মীয় গুরু ছিল তার নাম ছিল ভদ্রবাহু। আশা করি সবার ক্লিয়ার আছে, কোনো প্রবলেম নেই কারো? কেউ আছো যে লেখা হয়নি? নেক্সট, পলিটিক্যাল গুরু। ইনার রাজনৈতিক গুরু কে ছিল? ধর্মীয় গুরু জানলাম ভদ্রবাহু, কিন্তু ওনাকে রাজনীতি কে শিখিয়েছে, এই কূটনীতি কে শিখিয়েছে, যুদ্ধ করতে গেলে? এটা শিখেছিলেন কৌটিল্য। আচ্ছা, কৌটিল্য দুটো লেখা ভালো করে পড়বে। একটা নাম হচ্ছে অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র খুব ভালো ইম্পর্টেন্ট পড়বে। আর একটা আছে নীতিশাস্ত্র, এই দুটো খুব ইম্পর্টেন্ট, বা নীতিসারা বা নীতিশাস্ত্র, ঠিক আছে। যেটা লিখতে চাও লিখতে পারো, নীতিশাস্ত্র বা নীতিসারা, যেটা লিখতে পারো লেখা যায় লিখতে পারো। পলিটিক্যাল গুরুর নাম হচ্ছে কৌটিল্য, অর্থশাস্ত্র ও নীতিসারা। আশা করি লেখা হয়ে গেছে। নেক্সট, তার প্রধানমন্ত্রী কে ছিলেন? PM। তার প্রধানমন্ত্রী তিনি কাকে বানিয়েছিলেন? কৌটিল্যকে। কেন কৌটিল্য কি করেছিল? আসলে যদি বলা হয় যে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতাকে, যদি মেইন যে রিজন বিহাইন্ড মানে বলা হয় প্রত্যেকটা সাকসেসফুল মানে মানুষের পিছনে তার স্ত্রীর হাত আছে, ঠিক তেমন ভাবে চন্দ্রগুপ্ত মৌর্যের সাকসেসের পিছনে হাত ছিল কৌটিল্যের। ইনি তাকে পথ দেখিয়েছিল কিভাবে কি করতে হবে, মানে মেইন যদি কোনো মানে ফাউন্ডার থাকে সেটা হচ্ছে কৌটিল্য এই মৌর্য বংশ প্রতিষ্ঠা সম্পর্কে। আচ্ছা, মনে রাখবে, তাদের সময় যে বিদেশ দূত ভারতে এসেছিল, তাদের দরবারে যে বিদেশ দূত এসেছিল তার নাম কি ছিল? তার নাম ছিল মেগাসথিনিস। তার নাম কি ছিল? মেগাসথিনিস। মেগাসথিনিস। আচ্ছা, ইনি কোথা থেকে এসেছিল? মনে রাখবে, ইনি সিরিয়া থেকে এসেছিল, সিরিয়া। যদি প্রশ্ন করা ইনি কোন রাজার অ্যাম্বাসেডর ছিলেন, মনে রাখবে ইনি সিলিকাস নিকোটরের ছিলেন। সিলিকাস ওয়ান নিকোটার, ইনার দরবারে ইনি কাজ করতেন। ইনাকে সেলিকাস নিকোটার ইনাকে পাঠিয়েছিল ভারতে। ভারতে যাও, চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে গিয়ে থাকো, উনার কিছু নীতি ফিতি যেগুলো আছে সেগুলোকে একটু শেখার চেষ্টা করো। আচ্ছা, এরপরে ফরেন ইনভেডার। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কে আক্রমণ করেছিল? মনে রাখবে, তাদের সময় আক্রমণ করেছিল সিলিকাস। একটু আগে তুমি বললে তাদের দূত পাঠিয়েছে, কি হবে কি করলো, তাই এটা বলি। যখন চন্দ্রগুপ্ত মৌর্য শাসনভার চলছে, ঠিক 305 BC সময়টাতে সেলিকাস নিকোটর কি করেছে? ভারতে আক্রমণ করেছে। সেলিকাস নিকোটর আসলো, ভারতে আক্রমণ করলো। দায়িত্ব নিয়ে সেই সময়কার শাসনভারে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য। দুজনের মধ্যে যুদ্ধ হলো, ব্যাটেল
অফ লিবারেশন। দুজনের মধ্যে যুদ্ধ হয়েছে, ব্যাটল অফ লিবারেশন। যুদ্ধে উইনার হয়েছে চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত উইনার হয়ে গেছে। তারপরে কি হয়েছে, যুদ্ধ উইনার হয়ে যাওয়া চন্দ্রগুপ্ত, এইবার চন্দ্রগুপ্ত মৌর্য আর সেলিকাস নিকোটার এই দুজনের মধ্যে একটা সন্ধি হয়েছে 303 বিসিতে। দুজনের মধ্যে একটা সন্ধি হলো, একটা ট্রিটি হলো। এই ট্রিটি অনুসারে কি বলা হলো, সেলুকাস বলছে ঠিক আছে আমি আমার মেয়ে, মানে সেলিকাসের যে মেয়ে ছিল, সেলিকাসের ডটার, যার নাম ছিল হেলেনা, এই হেলেনার সঙ্গে চন্দ্রগুপ্তের বিয়ে দিয়ে দিল। ঠিক আছে, এই চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে দিয়ে দিল, ম্যারেজ করে দিল। আর চন্দ্রগুপ্ত মৌর্য কি করলো, 500 কোন হাতি গিফট করে দিল, 500 এলিফ্যান্ট গিফট টু সেলুকাস। সেলুকাসকে 500 খানা হাতি গিফট করে দিল। 305 সালে সেলুকাস নিকোটার ভারতে আক্রমণ করে। আক্রমণ করার পরে চন্দ্রগুপ্ত মৌর্য আর সেলুকাসের মধ্যে একটা যুদ্ধ হয়, লিবারেশনের যুদ্ধ। এই যুদ্ধে সেলুকাস নিকোটা পরাজিত হয়। 303 বিসিতে দুজনের মধ্যে একটা সন্ধি হয়। সন্ধির পরে ঠিক করা হয় যে সেলুকাস নিকোটা তার মেয়ে হেলেনার সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দেবে। আর এরপরে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকোটাকে উপহার হিসেবে 500 কোন হাতি উপহার দেয়। আশা করি পুরোপুরি ঠিক হয়েছে, কতটা যা বলেছে পুরোটা মিলে গেছে সবার। আচ্ছা, এরপরে মেগাস্থিনিস সম্পর্কে পড়ছিলাম। মেগাস্থিনিস, এই মেগাস্থিনিস কি করলেন, একটা লেখা লিখেছিলেন খুব ইম্পর্টেন্ট, যেটা কি, সেটা ছিল ইন্ডিকা। ভীষণ ইম্পর্টেন্ট লেখা, সেটা হচ্ছে ইন্ডিকা লেখা। ইন্ডিকা তিনি লিখেছিলেন। ইন্ডিকাতে তিনি কি লিখলেন, ইন্ডিকাতে তিনি কি লিখেছিলেন মনে রাখবে, লিখেছিলেন তিনি সোর্সেস অফ ইনফরমেশন মিউনিসিপাল কর্পোরেশন অফ পাটলিপুত্রা। মানে মিউনিসিপাল যে কর্পোরেশন হয়, আমরা বর্তমানে যে মিউনিসিপ্যালিটি বলি, সেই সময় পাটলিপুত্র কিন্তু সেরকম ভাবেই মিউনিসিপ্যালিটি কাজ করতো। মিউনিসিপাল কর্পোরেশন অফ পাটলিপুত্র সিটি, পাটলিপুত্র শহরে এই যে মিউনিসিপাল কর্পোরেশন ছিল, এটা কিভাবে কাজ করছে কিনা এটা পুরোপুরি দেখার যে রণনীতিটা ছিল, সেই নীতিটা লেখা হয়েছিল ইন্ডিকাতে। আশা করি পুরোপুরি ক্লিয়ার আছে। কেউ আছো যত এইটুকু বুঝতে পারোনি? কেউ থাকলে বলবে আমাকে যে বুঝতে পারোনি এখন এটাকে। কেউ আছো? কোনো প্রশ্ন আছে এর মধ্যে এখন তোমাদের কোনো কারোর? একটু বলবে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার কি নেক্সট আমরা যেটাকে একটাকে বললাম, এর মধ্যে আপাতত চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আর দুটো জিনিস লিখে নাও, তারপরে পুরো ব্যাখ্যা করো। এরপরে এছাড়া চন্দ্রগুপ্ত মৌর্য দুটো ভীষণ ইম্পর্টেন্ট কাজ করে গেছে। তিনি কি করেছেন, হি বুল্ট, তিনি একটা জিনিস তৈরি করেছিলেন, হি বুল্ট সুদর্শন লেক। সুদর্শন লেক ইন সৌরাষ্ট্র। তিনি সৌরাষ্ট্রতে কি করেছিলেন, একটা সুদর্শন লেক বানিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক প্রশ্ন দিয়েছে সুদর্শন লেক কে বানিয়েছে, আনসার হলো চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, এরপরে কি, এছাড়া তিনি কি করেছিলেন, হি বুল্ড আ রয়্যাল প্যালেস অফ উড ইন পাটলিপুত্রা। এছাড়া তিনি কি করেছিলেন, পাটলিপুত্রে একটা কাঠের তৈরি দুর্গ তৈরি করেছিলেন, বা রয়্যাল প্যালেস তৈরি করেছিলেন। আশা করি সবার লেখা হয়ে গেছে, কেউ নেই যে এটাকে কারো আচ্ছা, একটা কথা বুঝতে পারছি না, আমার ফোনটা এতটা হিট হচ্ছে কেন? কে বলবে একটু আমাকে, হিট হচ্ছে কেন হঠাৎ করে? আগে তো হিট হতো না এতটা। দাদা এটা হয় কারণ একে তো নেট চলছে, তার উপর স্ক্রিন শেয়ার হচ্ছে, তো এটা হয়, মানে আমারও হতো না হচ্ছে। এতটা, এতটা আগে এটা হতো না কি জানি। আচ্ছা, নেক্সট হবে, এবার হচ্ছে কি অর্থশাস্ত্র সম্পর্কে। ঠিক আছে, অর্থশাস্ত্র, এটা কি লিখেছে আমাকে বলবে কেউ? এটা সম্পর্কে লেখা আছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কার লেখা, কে বলবো আমাকে? কৌটিল্য। কৌটিল্য। কৌটিল্যের লেখা। কৌটিল্য। কৌটিল্য। আচ্ছা, প্রশ্ন হচ্ছে অর্থশাস্ত্র কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে? এটা সংস্কৃততে লেখা হয়েছে। অর্থশাস্ত্র কোন ভাষায় লেখা আছে? সংস্কৃততে লেখা হয়েছে। আচ্ছা, এই অর্থশাস্ত্র কোনো একটা বই নয়, অনেক কটা বইয়ের এক সম্মিলন। তার মানে এটা কটা বই ছিল, এটা 15খানা বই ছিল।
আচ্ছা, এতে যদি বলা হয় কটা চ্যাপ্টার আছে মনে রাখতে পারো? 180 চ্যাপ্টার, 180 চ্যাপ্টার আছে এতে। আচ্ছা, যদি জিজ্ঞেস করে এটা সম্পর্কে কি বলা হয়েছিল, এই অর্থশাস্ত্রে কি বলা হয়, লেখাচ্ছি না, জাস্ট মনে রাখো। 1 নম্বর জিনিস ছিল রাজা ও তার সংসদ এবং সরকারি বিভাগ কিভাবে কাজ করছে, রাজা তার কিভাবে প্রশাসন চালাচ্ছে, তার সরকারি বিভাগ কিভাবে কাটছে, এটা সম্পর্কে আলোচনা। এছাড়া তার প্রশাসনিক আইন ব্যবস্থা, আর যদি কেউ অপরাধ করে থাকে সেই অপরাধে কি কি শাস্তি দেওয়া হবে সেটা সম্পর্কে লেখা হয়েছিল। আর যেটা একটা লাস্ট জিনিস সেটা ছিল যুদ্ধের কূটনীতি, কৌটিল্য ঠিক কিভাবে এই যুদ্ধের নীতিগুলোকে কাজে লাগিয়েছিল, এইগুলোকে সম্পর্কে চন্দ্রগুপ্ত মৌর্যকে যে নীতিগুলো দিত সেগুলো জাস্ট এখানে লেখা হয়েছিল। মানে এই যা যা লিখে বলেছিলেন করিয়েছিলেন সেগুলোকে জাস্ট এখানে তুলে ধরা হয়েছিল। আচ্ছা, আশা করি এটা হয়ে গেছে। নেক্সট হেডিং করবে বিন্দুসারা। বিন্দুসারা, মনে রাখবে ইনার রাজত্ব কালটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে। একটা বইতে 300 থেকে 273 দেওয়া আছে, বা অনেক জায়গাতে 297 থেকে 273 পর্যন্ত দেওয়া আছে। যেটা পাবে অপশনে সেটা আনসার করবে, ঠিক আছে? একটা জায়গায় 300 থেকে 273, এক জায়গায় 297 থেকে 273 পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, এরপরে কি এটা সম্পর্কে ইম্পর্টেন্ট জিনিস কি চলে আসছে। এক, ইনি কে ছিল? ইনি ছিল সান অফ চন্দ্রগুপ্ত মৌর্য। ইনি চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন। চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের তিনি ছেলে ছিলেন। আচ্ছা, গুড। 2 নম্বর জিনিস কি জানতে হবে? 2 নম্বর জিনিস হচ্ছে একটা চায়না টেক্সট পাওয়া গেছিল। ইনা চায়না টেক্সট, একটা চায়নাদের টেক্সট পাওয়া গেছিল, যে টেক্সটে ইনাকে কি বলা হয়েছিল? হি ইজ মেনশন অ্যাজ বিন্দু পাল। তাকে বিন্দু পাল বলে আখ্যা দেওয়া হয়েছিল। আশা করি ক্লিয়ার আছে কথাটা। একটা চায়না লেখার মধ্যে তাকে বিন্দু পাল বলে ব্যাখ্যা করা হয়েছিল। আচ্ছা, এরপরে নেক্সট, এরপরে হচ্ছে গ্রিক রাইটার যারা ছিল, গ্রিক রাইটার্স যারা ছিল তারা তাকে কি বলতো? গ্রিক রাইটার্স অ্যাড্রেসড হিম, কি বলতো? অ্যামিত্রো চেটাস বা অমৃত খা, ঠিক আছে? অ্যাকচুয়ালি উচ্চারণটা অমৃত কোটাস, ঠিক আছে? অমৃত কোটাস। মনে রাখবে বাবার উপাধি ছিল স্যান্দ্র কোটাস, ছেলের উপাধি ছিল অ্যামিত্র কোটাস। আচ্ছা, যদি পরীক্ষা প্রশ্ন করে কোন রাইটার বলেছে, গ্রিক রাইটার বলেছে স্ট্রাবো, এই ব্যক্তিটা এই কথাটা বলেছিল, যদি স্পেশালি জিজ্ঞেস করে। আচ্ছা, এটার মানে কি? এটার মনে লিখে রাখো কিলার অফ এনিমিস, তার মানে শত্রুদের হত্যাকারী। মনে রাখবে ইনার সঙ্গে যে যুদ্ধ করতো, যুদ্ধে পরাজিত হলে কোনো সন্ধি ফন্দি হবে না, ডাইরেক্টলি খুন করে দাও। ইনার নীতিই ছিল এটা। এই জন্য ইনাকে বলা হতো অমৃত ঘাত বা অমৃত কোটাস। বলে ক্লিয়ার আছে কথাটা কি বললাম? আশা করি সবার লেখা হয়ে গেছে, কেউ আছো লেখনি। নেক্সট, এরপরে ইনার আরেকটা টাইটেল ছিল। ইনাকে আরেকটা টাইটেল কি বলা হতো? ইনাকে বলা হতো সিংহাসেনা। সিংহাসেনা, এনাকে সিংহাসেনা বলা হতো। আচ্ছা, মনে রাখবে বাবার রাজধানী ছিল পাটলিপুত্র, তো ইনিও রাজধানী ততদিন পর্যন্ত চেঞ্জ করেনি, ইনার রাজধানীটাও পাটলিপুত্রেই ছিল। পাটলিপুত্রেই ইনার রাজধানীটা ছিল। আচ্ছা, মনে রাখবে বাবার ধর্ম ছিল দুটো। বাবার ধর্ম ছিল দুটো, একটা ছিল হিন্দু আর একটা ছিল জৈনিজম। কিন্তু ইনি কিন্তু সেই ধর্মটাকে নেয়নি। জৈনিজম যে ধর্মটা ছিল সেই ধর্মটাকে ইনি নেয়নি। হিন্দু ছিল, ঠিক আছে, হিন্দুর সঙ্গে কোনো ব্যাপার না, বাট বাবা জেনিজম নিয়েছিল কিন্তু ছেলে জেনিজম নেয়নি। ছেলে নিয়েছে আজিভিকিজম, এই ধর্মটাকে গ্রহণ করেছিল। বাবা জেনিজম নিয়েছিল লাস্টের 1 বছর, বাট ছেলে জেনিজম নেয়নি, ছেলে নিয়েছে আজিভিকিজম। আশা করি পুরোটা একটু ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো। এরপরে চলে আসি, ধর্ম নিয়েছে তো ধর্মীয় গুরু থাকবে, রিলিজিয়াস গুরু। বাবার গুরুর নাম ছিল ভদ্রবাহু, ধর্মীয় গুরু, আর ইনার ধর্মীয় গুরুর নাম ছিল জ্ঞান সিনহা। আশা করি পুরোটা ক্লিয়ার আছে। বাবার গুরুর নাম ছিল ভদ্রবাহু, ইনার গুরুর নাম ছিল জ্ঞান সিনহা। বাট মনে রাখবে বাবাকে স্যার সাহায্য করে গেছে বিন্দুসারের কৌটিল্য। ধর্ম কি ছিল বললেন? আজিবিকিজম, ঠিক আছে, আজিবিকিজম। আচ্ছা, যদি পরীক্ষা প্রশ্ন করে মনে রাখবে বাবাকে সাহায্য করেছে কৌটিল্য ছোটবেলা থেকে, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য বেশি দিন বাঁচেনি, মারা গেছে। তখন কিন্তু কৌটিল্য বেঁচে আছে। কৌটিল্য তার ছেলের ছেলে মানে চন্দ্রগুপ্তর ছেলেকেও সাহায্য করে গেছে, তার মানে সেও কৌটিল্য, তার মানে তার প্রেসিডেন্ট বা তার পিএ থাকতে পারছে। আচ্ছা, যেহেতু কৌটিল্য এই সময়টা অনেকটা বয়স্ক হয়ে গেছে,
তাকে সাহায্য করার জন্য তিনি আরেকজন পিএম কে যোগ করলেন, কার নাম হচ্ছে খাল্লা তাবা। ঠিক আছে, খাল্লা তাবা বলে এই যে এক সেকেন্ড দাঁড়াও, খাল্লা তাবা। ঠিক আছে, এরা দুজন ছিল আমাদের বিন্দুসারের প্রধানমন্ত্রী। আচ্ছা, একটু আগে আমরা কি পড়লাম যে ইনি একটা ধর্ম নিয়েছিলেন, তার ধর্মের নাম ছিল আজবিকিজম। তাহলে এই সমস্ত যারা এই ধর্মের মধ্যে গুরুজনরা আছেন, যারা বয়স্ক আছেন, যারা সন্ন্যাসীরা আছে, তাদের প্রতি এরা একটা অত্যাধিক মাত্রায় ভালোবাসা আসবে। কি করলেন? হি ডোনেট। তার জন্য কি করলেন? হি ডোনেট। মনে রাখবে যেরকম এলোরা কেভ হয়, অজন্তা গুহা হয়, এলোরা গুহা হয়, ঠিক তেমন হবে একটা গুহা নাম ছিল বারবারা। এই বারবারা গুহাটা কি করেছিলেন? কাদেরকে দান করলেন? আজীবিক বনদের দান করে দিলেন। আজীবিক আজবিক যারা ধর্মের মানুষ, সাধু সন্ন্যাসীরা ছিলেন, যারা গুসাই ছিল, তাদেরকে এই বারবারা গুহাটা দান করে দিলেন, যে আজকের থেকে এটা তোমাদের জন্য। ক্লিয়ার আছে কথাটা? দেখো, বাবার জন্য লিখে গেছে কৌটিল্য, বাবার লেখালেখি পুরোপুরি করে গেছে কৌটিল্য, কিন্তু ইনার সম্পর্কে তো কৌটিল্য কিছু লেখেনি। ইনার সম্পর্কে একজন ব্যক্তি লিখেছিল, তারানাথ। এই তারানাথ কি বলছে? এই তারানাথ বলছে, এক নম্বর, যিনি তার নিজের জীবনে, ইনার মনে রাখবে, ইনার সময়তেই কি হয়েছিল, প্রথম তিব্বেতে যারা বুদ্ধিস্ট মঙ্ক ছিল, তিব্বেতের যারা বুদ্ধিস্ট মঙ্ক ছিল, তারা ইন্ডিয়াতে ভিজিট করেছিল, ভিজিটেড ইন্ডিয়া। মনে রাখবে, ইনার সময়তেই তিব্বতে যারা বুদ্ধিস্ট মঙ্ক ছিল, সাধু সন্ন্যাসীরা যারা ছিল, তারা ভারত ভ্রমণ করতে আসে। দুই, ইনি তার জীবনে 16খানা রাজ্যকে দখল করতে পেরেছিল। হি কনকিউরড 16 স্টেটস। তিনি তার শাসনকালে 16টা রাজ্যকে দখল করতে পেরেছিলেন। আচ্ছা, এরপরে কি, যদি পরীক্ষায় প্রশ্ন করে যে তা আরেকটা জিনিস কি জানতে হবে, সেটা হচ্ছে কম্প্রোমাইজিং comprising the land between two seas। তিনি তার শাসনকালটা দুটো সাগরের মধ্যেখান পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। তার মানে মনে রাখো, এই পাড়া আমার, এই যে এইখানে একটা সাগর রয়েছে, এটা সাগর, বুঝতে পারছো কোন এরিয়াটা? একটা হচ্ছে, একটা সাগরের নাম বলে আমাকে কে বলবে? একটা ছিল আরব সাগর, আর একটা ছিল ভারত মহাসাগর, বা যেটা আমরা বে অফ বেঙ্গল বলি। বুঝতে পারলে কথাটা কি বললাম, কত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছে? কথাটা এটা বলতে চাইছে যে একদম ভারতের যে দক্ষিণ কিনারা পর্যন্ত তিনি তার সাম্রাজ্যটাকে বিস্তার লাভ করেছিলেন। ক্লিয়ার আছে কথাটা কি বললাম? আচ্ছা, এবার মনে রাখবে, বিন্দুসারের একটা বড় ছেলে ছিল, বিন্দুসারের একটা বড় ছেলে ছিল, আর ছোট ছেলের নাম তো তোমরা অশোক জানোই। বড় ছেলে যেটা ছিল, এল্ডেস্ট সন, তার নাম ছিল সুসীমা। মনে রাখবে, বিন্দুসার চেয়েছিল যে তার মারা যাওয়ার পরে তার বড় ছেলে সুসীমাই এই মৌর্য বংশটাকে চালাবে। ঠিক আছে, এইবার কি নেক্সট, তাদের সময় প্রত্যেকটা মানুষের সমানে, রাজার সময় বেশিরভাগ মানুষ এক না একজন করে বিদেশি দূত ভারতে এসেছে। ইনার সময় একজন গ্রিক দূত ভারতে এসেছিল, একজন গ্রিক অ্যাম্বাসেডর ভারতে এসেছে, নামটা খুব ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে ডেইমাচাস বলে একজন ব্যক্তি ভারতে এসেছিল। এবার ডব্লিউসিসি পরীক্ষা প্রশ্ন দিয়েছিল এটা। সুসীমা নাম বলে? হ্যাঁ, সুসীমা লিখে রাখো, আর কিছু লিখতে হবে না, সুসীমা। ঠিক আছে, এরপরে তাদের সময় একজন বিদেশি দূত ভারতে এসেছিল, যার নাম ছিল ডেইমাচাস। আচ্ছা, এবার মনে রাখবে, ইনার সময় একটা রিভোল্ট হয়, রিভোল্টের নাম ছিল তক্ষশিলা যে রিভোল্টটা হয়েছিল। ঠিক আছে, এখান থেকে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। আপাতত ইনার সম্পর্কে যা যা লেখানো ছিল লেখানো হয়ে গেছে। কোনো কোশ্চেন আছে কারোর? রিভোল্টটা কি? রিভোল্ট তক্ষশিলা, আর কিছু জানতে হবে না, নর্মাল জানলেই হবে। ঠিক আছে, আচ্ছা, স্যার রিভোল্ট এবার মানে শুরু কি? করছি নেক্সট। রিভোল্ট বিদ্রোহ, যুদ্ধ নয় কিন্তু বিদ্রোহ। বিভিন্ন জায়গায় বিদ্রোহ হয় না, রিভোল্ট ছোট ছোট, সেরকম ভাবে এটা হয়েছিল। আচ্ছা আচ্ছা। কোথায় হয়েছিল? তক্ষশিলা। পরীক্ষা দেয়নি, পরীক্ষা দেওয়ার মতন চান্সও নেই। আচ্ছা, এবার সব থেকে মেস্ট যেটা স্টার্ট করছে সেটা হচ্ছে অশোক, ভীষণ ইম্পর্টেন্ট। কজন লাইভে আছে এখন? এখান থেকে নতুন একদম ফার্স্ট স্টার্ট হচ্ছে 10 জন। আচ্ছা, 273 থেকে 232, ভীষণ ইম্পর্টেন্ট। পরীক্ষাতে অনেক বই দিয়েছে টাইম পিরিয়ডটা অশোকের। কত সালে অশোক মারা গেছিল? 232 নাগাদ।
অ্যাপ্রোপ্রিয়েট ডেট জানা নেই, কিন্তু 232 নাগাদ তিনি মারা গেছিলেন। আচ্ছা শুনে নাও, এইবার প্রথম এখান থেকে পয়েন্ট যেটা জানতে হবে। 1 নম্বর পয়েন্ট কি বলছে? আফটার Bindusa's death, Bindusa's death in 273 BC, there was a 4-year succession conflict. মনে রাখবে, বিন্দুসার যখন মারা গেল 273 সালে, তারপরে 4 বছর পর্যন্ত কে রাজা হবে, কে শাসনভার গ্রহণ করবে, এই নিয়ে সবকটা ভাইয়ের মধ্যে একটা যুদ্ধ চলছিল। কে হবে কে হবে কে হবে। কি বলছে? লেখা হয়ে গেছে, বলবে চেঞ্জ করব। হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, according to পরের পয়েন্ট, according to দিব্যা বন্দনা, এই ব্যক্তিটা কি বলেছিল? ইনি বলছে, ইনার কথা অনুসারে কি বলা হচ্ছে যে বিন্দুসার wanted his son, কি নাম? সুশীমা, succeed him। তার মানে অ্যাকর্ডিং বিদ্যাবন্দনার কথা অনুসারে আমরা জানতে পেরেছিলাম যে বিন্দুসারের ইচ্ছা ছিল যে তার ছেলে সুশীমা তার রাজ্যভারটা গ্রহণ করুক তার মারা যাওয়ার পরে। বাট মনে রাখবে, অশোক ছিল তার যে সমস্ত মিনিস্টাররা ছিল, যেমন রাধাগুপ্ত, কৌটিল্য, এদের মত অনুসারে তারা চেয়েছিল যে অশোক রাজা হোক, ঠিক আছে। বাট বিন্দুসারের যে সমস্ত মিনিস্টাররা ছিল, Bindusaras ministers wanted to make Ashok king, অশোককে রাজা বানানোর জন্য তারা চিন্তাভাব করেছিল। এটা একটা কথা প্রচলিত আছে, এটা সত্য প্রমাণ হয়নি। বলা হয় নাকি রাজা হওয়ার জন্য অশোক তার 99 খানা দাদাকে খুন করেছিল, এটা বলা হয়। এর কোনো সত্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। এটা জাস্ট প্রচলিত আছে যে হ্যাঁ, তিনি নাকি রাজা হওয়ার জন্য তার 99 খানা দাদাকে মেরেছিলেন। এটার কোনো সত্য প্রমাণ এখন পর্যন্ত আসেনি। এরপরে যে জিনিসটা আশা করি লেখা হয়ে গেছে, চেঞ্জ করছি আমি। এবার চলে আসে অশোকের মা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দিয়েছে 1-2 বার। যে অশোকের মায়ের নাম কি ছিল? সুভাদ্রাঙ্গী। আচ্ছা, বাবার নাম ছিল কি? বাবার নামটা চলে আসছে আমাদের বিন্দুসারা, মায়ের নাম সুভাদ্রাঙ্গী। আচ্ছা, মনে রাখবে অশোক তো অনেকগুলোই বিয়ে করেছিল, তার মধ্যে একটা লাভ ম্যারেজ করেছিল। আমাদের লাভ ম্যারেজটা নিয়ে গুরুত্ব। লাভ ম্যারেজ কার সাথে করেছিল? আচ্ছা, লাভ ম্যারেজ করেছিল মহাদেবী বলে একজনের সঙ্গে। মহাদেবী ইনার সঙ্গে কি করেছিল? লাভ ম্যারেজ করেছিল। আচ্ছা, ইনি কে ছিল? মনে রাখবে, ইনি বিদিশার একজন ব্যবসায়ীর মেয়ে ছিল, ডটার অফ আ মার্চেন্ট অফ বিদিশা। বিদিশার একজন ব্যবসায়ীর মেয়ের সঙ্গে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন। এছাড়া অনেকগুলো তার ওয়াইফ আছে, নামটা জাস্ট মুখে বলছি, নামগুলো লেখা হচ্ছে, লিখতে পারো। একটা নাম হচ্ছে অশান্তিমিত্তা, একটা নাম হচ্ছে পদ্মাবতী, একটা নাম হচ্ছে তিসারাখিতা, আর একটা নাম হচ্ছে কারুভাকি। মানে টোটাল 4-5টা বেশি ছিল তার রানী। এইগুলো সম্পর্কে জানতে পারা যায়। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা রানী আছে যার সম্পর্কে আমাদের, দুটো রানী সম্পর্কে আমাদের জানতে হবে। একটা নাম হচ্ছে তিসারাখিতা। আচ্ছা, ইনার সম্পর্কে কেন জানবো? মনে রাখবে, এই যে বুদ্ধ ধর্মের সময় যে একটা বোধি ট্রি হয়, তাদের যে ধর্মীয় একটা ট্রি ছিল, সেই বোধি ট্রিটাকে ইনি কাটিয়েছিলেন। ইনি কি করেছিলেন? সেই বোধি ট্রিটাকে কেটে ফেলা অর্ডার দিয়েছিলেন। তাহলে অশোকের কোন স্ত্রী বুদ্ধ ট্রি কাটার অর্ডার দিয়েছিলেন? তার নাম হচ্ছে
খিতা, তিসারা খিতা, তিসারা খিতা। আশা করি হয়ে গেছে। তিসারা খিতা। আচ্ছা, নেক্সট অশোকের আরেকটা স্ত্রী সম্পর্কে জানতে হবে, তার নাম হচ্ছে কারুভাকি। মনে রাখবে অশোক যে সমস্ত শিলালিপি গুলো পাওয়া গেছে অশোকের, যেখানে কুইন্স এডিক্ট ছিল, মানে সে রানীদের সম্পর্কে যে শিলালিপি ছিল, রানীদের সম্পর্কে যে শিলা, সেখানে শুধুমাত্র ইনার নামটাই মেনশন করা ছিল। মনে রাখবে অনলি মেয়ে, মানে অনলি কুইন যার নামটা মেনশন করা হয়েছিল, আর কোনো রানী কিন্তু নাম পাওয়া যায়নি। এই কুইন্স এডিক্ট বা কুইন রানীদের শিলালিপি গুলোতে একমাত্র কারুভাকি যে রানী ছিল তার নামটাই আমরা খুঁজে পেয়েছি। আশা করি হয়ে গেছে। অশোককে তিনটে সময় তিন ভাবে জানা গেছে, থ্রি ফেজেস। অশোকের সময় তিনটে ডিফারেন্ট ফেজ পাওয়া গেছে, তিনটে ডিফারেন্ট ফেজ। অশোক তিনটে সময় তিনটে জিনিসগুলোকে রূপ ধারণ করেছিল। এক, কামাশোক। কামাশোক যে সময়টা অশোকের শুধু লালসা ছিল কি, রাজ্য দখল করা, বিবাহ করা, রাজ্য দখল করা, বিবাহ করা। এরপরে কি ছিল, আরো রূপ ধারণ করেছিল খতরনাক, তার নাম ছিল চণ্ডাশোক। এই সময়টা অশোকের পুরো রীতি হয়ে গেছিল যে পুরোপুরি যেখানে যাবো সেখানে শেষ করে দিয়ে চলে আসবো। আর লাস্ট যখন তিনি বুঝতে পারলো যে এইসব করে কোনো লাভ হবে না, তখন তিনি ধাম্মাশোকে পরিণত হলেন, ধাম্মাশোকে পরিণত হয়ে গেলেন। এটা ছিল তার তিনটে জীবনে তিনটে সময়কাল, তিনটে ফেজ ছিল তার সময়। একটা ছিল কামাশোক, একটা ছিল চণ্ডাশোক, আর একটা ছিল ধাম্মাশোক। আশা করি লেখা হয়ে গেছে। পরীক্ষায় প্রশ্ন আসে যে রাজা অশোক যখন রাজা হয়নি, অশোক যখন আমাদের এই মৌর্য বংশের রাজা হয়নি, তাকে কি করা হয়েছিল, প্রথম দিকে অ্যাপয়েন্ট করা হয়েছিল কোথায়, অ্যাপয়েন্টেড অ্যাজ ভাইসরয়, অ্যাপয়েন্টেড অ্যাজ ভাইসরয় অফ তক্ষশিলা এন্ড উজ্জেন। একটু আগে বললাম যে সময়টা বিন্দুসার ছিল সেই সময় তক্ষশিলাতে কি হচ্ছে, বিদ্রোহ হচ্ছে। বিন্দুসার বলছে তার ছেলে অশোককে যে বাবা তুমি যাও অ্যাজ আ ভাইসরয়, তক্ষশিলাতে যাও, বিদ্রোহটাকে দমন করো, আর ওখানকার সমস্ত দায়িত্বভারটা নিজের হাতে তুলে নাও। তাহলে অশোক যখন রাজা হয়নি তার আগে কোথাকার তিনি ভাইসরয় ছিলেন, একটা ছিলেন তক্ষশিলার আর উজ্জয়নের ভাইসরয় ছিলেন। আচ্ছা, ইনার অনেকগুলো উপাধি আছে, অশোকের উপাধিগুলো একটু লিখবে। এক, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেকবার দিয়েছে, দেবনাম প্রিয়, প্রিয়দর্শী। দেবনাম, দেবনাম প্রিয়া, প্রিয়দর্শী, বিশাল ইম্পর্টেন্ট, বিশাল ফেমাস একটা তার টাইটেল। আচ্ছা নেক্সট, আর কি টাইটেল ছিল, তার টাইটেল ছিল রাজর্ষি, তাকে রাজর্ষি বলা হতো। আশা করি লেখা হয়ে গেছে, চেঞ্জ করতে পারি। তাকে বলা হতো অশোকা মুনি, তাকে বলা হতো অশোকা মুনি, আর তাকে বলা হতো মহামতি, তাকে বলা হতো মহামতি। আচ্ছা, এরপরে কি, এইবার বিদেশি একজন লেখক স্মিথ, স্মিথ কি করেছিলেন, তাকে বলেছিলেন, স্মিথ তাকে একটা কথা বলেছিলেন, কি বলেছিলেন, ফার্স্ট রিলিজিয়াস টিচার অফ হিউম্যান রেস। মনুষ্য জাতির মধ্যে প্রথম যদি কোনো ধর্মীয় শিক্ষক থাকে তার নাম হচ্ছে অশোক। এই কথাটি কে বলেছিলেন, স্মিথ বলেছিলেন। আশা করি লেখা হয়ে গেছে। মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র, বিন্দুসারের রাজধানী ছিল পাটলিপুত্র, ইনার রাজধানী কোথায় ছিল, ইনার রাজধানী ছিল পাটলিপুত্রে, পাটালিপুত্র। ইনার রাজধানীটাই তিনি পাটলিপুত্রই লিখেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের ধর্ম ছিল হিন্দু আর জৈনিজম। বিন্দুসারের ধর্ম, পুরো এখানে লিখে দিই, চন্দ্রগুপ্ত ধর্ম ছিল কি, হিন্দু প্রত্যেকের ছিল, লেখাচ্ছি না। চন্দ্রগুপ্ত ধর্ম ছিল জৈনিজম, বিন্দুসারের ধর্ম ছিল আজিভিকিজম, আজিভিকিজম। আর অশোকের ধর্ম ছিল কি, অশোক সেটা কি নিয়েছিলেন, এখানে তিনি কি করলেন, এখানে না তিনি জৈনিজম নিলেন না আজিভিকিজম নিলেন, তিনি নিলেন বুদ্ধিজম। তিনি কি নিলেন, তিনি নিলেন বুদ্ধিজম। বলে ক্লিয়ার আছে সবার, কথাটা কি বললাম পুরোটা ক্লিয়ার আছে, কথাটা কি সবার ক্লিয়ার আছে, কেউ বলবে আমাকে রেসপন্স করবে। চন্দ্রগুপ্তের জৈনিজম নিয়েছিলেন, বিন্দুসার আজিভিকিজম, আর অশোক নিচ্ছে বুদ্ধিজম। আচ্ছা, তার প্রত্যেকে আলাদা আলাদা গুরু আছে, তিনটে ধর্ম তিনটে গুরু। চন্দ্রগুপ্তের গুরুর নাম কি, চন্দ্রগুপ্তের গুরুর নাম ছিল ভদ্রবাহু,
আচ্ছা, বিন্দুসারের গুরুর নাম কি ছিল? বিন্দুসারের গুরুর নাম ছিল জ্ঞান সেনা। আর অশোকের গুরুর নাম কি ছিল? উপাগুপ্ত। উপাগুপ্ত লিখে রাখো এক জায়গায়, তাহলে পড়তে সুবিধা হবে। বাবার গুরুর নাম ভদ্রবাহু, চন্দ্রগুপ্তের গুরুর নাম ভদ্রবাহু, আর বিন্দুসারের গুরুর নাম জ্ঞান সেনা, অশোকের গুরুর নাম ছিল উপগুপ্ত। পরপর তিনটে। এরপর চলে আসি আমাদের প্রধানমন্ত্রী। মনে রাখবে কৌটিল্য যেহেতু দুটো রাজ্য শাসন করে গেছে, রাজাদের সঙ্গে বয়স হয়ে গেছে, মারা গেছে, এইবার ইনি নতুন একটা প্রধানমন্ত্রী আনবেন, খুব ভালো কথা। নামটা ছিল রাধাগুপ্ত। রাধা গুপ্ত। ইনি তাকে অ্যাপয়েন্ট করলেন অ্যাজ এ পিএম। খুব ভালো কথা। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে অশোক তো শাসনভার গ্রহণ করেছে, এই শাসনভারটা কবে গ্রহণ করলো? হি ascended the throne. He ascended the throne in 273 BC. মনে রাখবে, তার যদি বলা হয় তার রাজাভিষেক কত সালে হয়েছে, তার রাজাভিষেক হচ্ছে 273 বিসিতে। তার শাসনভার মানে তার যে রাজাভিষেকটা হয় কত সালে হচ্ছে? 273 বিসিটার তার রাজাভিষেক হচ্ছে। আচ্ছা মনে রাখবে, সরি ভুল বললাম, তার শাসনভারটা গ্রহণ করা হচ্ছে 273-এ, তার শাসনভার গ্রহণ করা হচ্ছে 273-এ, বাট হিজ করোনেশন, আমি ভুল বলেছি কথাটা আগে, তার শাসন বহন করা হচ্ছে 273-এ, বাট তার যে রাজাভিষেক ততটুকু কিন্তু রাজাভিষেক হয়নি। তার রাজাভিষেক তখনো হয়নি, তার রাজাভিষেক হয়েছে 269 বিসিতে, মানে প্রায় 4 বছর পরে গিয়ে তার রাজাভিষেকটা হচ্ছে। আচ্ছা, এরপরে আচ্ছা নেক্সট, এরপরে স্যার প্রধানমন্ত্রী বলতে কি বললেন না কি? রাধাগুপ্ত। রাধাগুপ্ত। আচ্ছা, রাধাগুপ্ত এরপরে কার প্রধানমন্ত্রী ছিল? অশোক লেখাচ্ছি অশোককে তো। আচ্ছা, এরপরে কি, অশোক দুখানা পলিসি চালু করেছিল, টু পলিসি অফ জুডিশিয়ারি, মানে ন্যায় বিচারের কি হবে, দুটো সিস্টেম, দুটো নীতি চালু করা হয়েছিল। এক নাম ছিল দণ্ড সামন্ত। দণ্ড সামন্ত। দণ্ড সামন্ত। আর 2 নম্বর কি ছিল? 2 নম্বরটা কি ছিল? ব্যবহার সামন্ত। ব্যবহার সামন্ত। তার মানে কি, যদি কেউ অপরাধ করে তাকে তো শাস্তি দিতে হবে, যে অপরাধের ক্ষমা হয় না তার জন্য তাকে শাস্তি প্রদান করা হবে। আরেকটা ছিল কি, যদি সেই ব্যক্তিটার ব্যবহার মানে নীতি দেখালো, অনেক সময় কি হয়, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যে একজন মানে ভালো মানুষ ছিল, এবার কোনো কারণে তার বোন বা তার স্ত্রী বা তার মেয়েকে কেউ রেপ করেছে, এবার সে তো সহজ করে বসে থাকবে না, সে যদি ওই লোকটার বিরুদ্ধে অস্ত্র তুলে তাকে মার্ডার করে দেয়, এইটা কি জানা যেত যে না, এই ব্যক্তিটা তো অপরাধী নয়, এই ব্যক্তিটা তার স্ত্রী বা তার মেয়ে বা তার বোনকে বাঁচানোর জন্যই কাজটা করেছিল, তার জন্য এটাকে ছেড়ে দেওয়া হবে। এটা ছিল ব্যবহার সামন্ত। আর একটা ছিল দ্বন্দ্ব সামন্ত, যেখানে অপরাধীকে শাস্তি দেওয়া হতো। আচ্ছা, এইবার এই শব্দটা চলে আসছে অশোক। এই অশোক শব্দটা আমরা কোথায় পেয়েছি? মনে রাখবে, এই অশোক শব্দটা মেনশন, এই অশোক শব্দটা মেনশন কোথায় আছে? মেনশন ইন, কোথায় মেনশন আছে মনে রাখবে, এটা মাস্কি বলে একটা ইনস্ক্রিপশন আছে, মাস্কি ইনস্ক্রিপশন। এই মাস্কি ইনস্ক্রিপশনে এই শব্দটা প্রথম পাওয়া গেছিল, মাস্কিতে। ঠিক আছে, এই মাস্কি ইনস্ক্রিপশনে আমরা প্রথমে এই অশোক শব্দটাকে পেয়েছিলাম। অশোক শব্দটাকে পেয়েছিলাম। অশোক শব্দটা কোথায় মেনশন করা হয়েছিল? মাস্কি ইনস্ক্রিপশনে এটাকে মেনশন করা হয়েছিল। মাস্কি ইনস্ক্রিপশনে এটাকে পাওয়া গেছিল। আচ্ছা নেক্সট, এরপরে কি, আমরা একটু আগে বললাম যে অশোক নাকি বুদ্ধ ধর্ম বিশ্বাসী ছিল। কি করে বুঝবো? কোন প্রুফ আছে? হ্যাঁ, প্রুফ আছে। অশোক ফেথ ইন বুদ্ধিজম। অশোক ফেথ ইন বুদ্ধিজম। অশোক ফেথ ইন বুদ্ধিজম কে বলে গেছে? মনে রাখবে, ভাবরু বলে একটা ইনস্ক্রিপশন পাওয়া গেছিল, ভাবরু। এই ভাবরু ইনস্ক্রিপশনে অশোকের ব্যাপারে লেখা হয়েছে তিনি নাকি বুদ্ধিজম ধর্মে বিশ্বাসী ছিলেন, তার আস্থা ছিল বুদ্ধ ধর্মে। আশা করি বুঝতে পারছো কথাটা কি বললাম। হয়ে গেছে কথাটা কি? অশোক যে বুদ্ধ ধর্মে বিশ্বাসী ছিল সেটা কোথাতে পাওয়া গেছে? ভাবরু ইনস্ক্রিপশনতে পাওয়া গেছে। আশা করি পুরোটা ক্লিয়ার আছে সবার। আচ্ছা নেক্সট, এরপরে কি হচ্ছে, ইন হিজ আর্লি লাইফ, ইন হিজ আর্লি লাইফ worshipper of Lord Shiva.
মনে রাখো, যেহেতু তিনি হিন্দু ছিলেন, প্রথম জীবনে তার জীবনে প্রথম তিনি কার ভক্ত ছিলেন? ভগবান শিবের পুজো করতেন তিনি। ভগবান শিবের প্রতি তার একটা বিশাল আস্থা ছিল, বিশাল দমনায় বিশ্বাসী ছিলেন তিনি, যে হ্যাঁ ভগবান একমাত্র যদি কেউ থাকে বিশ্বকে কন্ট্রোল করা, সেটা হচ্ছে ভগবান শিব। কিন্তু পরে ধীরে ধীরে যেতে যেতে তার আস্থাটা বৌদ্ধ ধর্মের দিকে এগোতে শুরু করলো। এরপরে কি হলো, তিনি কিছু ইম্পর্টেন্ট কাজ করেছেন, যেমন বিখ্যাত শহর হি বুল্ড দ্য সিটি, হি বুল্ড দ্য সিটি, কি নাম? সিটি নাম হচ্ছে শ্রীনগর। আমরা যে বর্তমানে শ্রীনগর শহরটা দেখতে পাচ্ছি, এই মহান ব্যক্তি এটাকে তৈরি করেছিলেন, অশোকের তৈরি করা এটা। অশোক শ্রীনগর শহরটা তৈরি করেছিলেন। আচ্ছা, এছাড়া মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য একটা কাঠের দুর্গ তৈরি করেছিল পাটলিপুত্রে। ইনি কি করলেন? ইনি দাদুর দেখা দেখি কি করলেন? ইনি হি বুল্ড এ রয়্যাল প্যালেস অফ স্টোন ইন পাটলিপুত্রা। বলছে দাদু কাঠের তৈরি করে গেছে, আমি পাথরের তৈরি করব, মানে দু হাতে গিয়ে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আশা করি লেখা হয়ে গেছে। দাদু চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছে? কাঠের তৈরি একটা দুর্গ তৈরি করেছিল পাটলিপুত্রে। অশোক মানে দাদুর দেখা দেখি কি করলো? পাথরের তৈরি একটা দুর্গ তৈরি করে দিল। আচ্ছা, নেক্সট ইনি কি করলেন? বিখ্যাত এখন বর্তমানে যেটা আছে, হি বুল্ড ফোর লায়ন ক্যাপিটাল। এই যে চারটে যে বর্তমানে আমরা অশোক স্তম্ভ যেটা দেখি, দেখবে ওখানে তিনখানা সিংহ দেখতে পাওয়া যায়, পিছনে একটা সিংহ যেটা ফেস দেখতে পাওয়া যায় না। এই যে সিম্বলটা, এইটা কে তৈরি করেছিল? ফোর লায়ন যে ক্যাপিটাল আছে, ফোর লায়ন ক্যাপিটাল, ঠিক আছে, এর নিচেরটা ক্যাপিটাল হবে ফোর লায়ন ক্যাপিটাল, ঠিক আছে। ফোর লায়ন ক্যাপিটাল কে তৈরি করেছিল? অশোক তৈরি করেছিল। প্রশ্ন হচ্ছে কোথায় তৈরি করা গেছিল এটাকে? মনে রাখবে এটাকে পাওয়া গেছিল সারনাথ, উত্তরপ্রদেশের সারনাথ এটা পাওয়া গেছিল। ইনি নাকি ফোর লায়ন ক্যাপিটাল তৈরি করেছিলেন। আচ্ছা, হয়ে গেলে বলবে। আচ্ছা, এরপরে কি করেছিলেন? হি বুল্ড সাঁচি স্তূপে কি করেছিলেন? সাঁচি স্তূপে তিনি ওয়ান বুল ক্যাপিটাল বানিয়েছিলেন, ওয়ান বুল ক্যাপিটাল। পরীক্ষায় প্রশ্ন আছে সারনাথে কি পাওয়া যায় আর সাঁচিতে কি পাওয়া যায়। মনে রাখবে সারনাথে পাওয়া যায় চার সিংহের যে মূর্তিটা, যেটা বর্তমানে অশোক স্তম্ভ আমরা বলি। আর সাঁচির স্তূপে কি পাওয়া যায়? ওয়ান বুল ক্যাপিটাল, মানে এক এক বুল বলতে ওই যে ষাঁড়, এক ষাঁড়ের যে মূর্তিটা পাওয়া গেছিল। আচ্ছা আচ্ছা, একটু আগে আমি নামটা বললাম যে অশোক শব্দটা কোন শিলালিপিতে পাওয়া গেছে? মাস্কি বলেছি একটু আগে আমি কি বলেছি যে মাস্কিতে পাওয়া গেছিল এটা? হ্যাঁ। আচ্ছা, নেক্সট এইবার অশোকের সময় একটা বিখ্যাত একটা যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ কলিঙ্গ। আচ্ছা, কত সাল? 261 বিসি। 261 বিসিতে কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে কার কার মধ্যে? অশোক আর কলিঙ্গ রাজার মধ্যে। অশোক ভার্সেস কলিঙ্গ রাজা। প্রশ্ন হচ্ছে কোন নদীর তীরে হলো? এটা তো সবাই জানে কলিঙ্গ রাজার মধ্যে। কোন নদীর তীরে হলো? নদীটার নামটা লিখবে দয়া। এই দয়া নদীর তীরে কি হয়েছে? যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধের মধ্যে কি হলো? এই যুদ্ধের মধ্যে কলিঙ্গ রাজা পরাজিত হয়ে গেল। এই যুদ্ধটা কোথায় মেনশন করা হয়েছে? এই যে কলিঙ্গ যুদ্ধের কথা কোথায় মেনশন করা আছে? মেনশন ইন 13th রক এডিক্ট। 13th রক এডিক্ট কোথায় পাওয়া গেছে? 13তম যে রক এডিক্ট বা পাথরের যে শিলালিপি ছিল সেটাতে পাওয়া গেছিল যে অশোক নাকি 261 সালে কলিঙ্গ যুদ্ধে কলিঙ্গ রাজকে পরাজিত করেছেন। কোন নদীর তীরে? দয়া নদীর তীরে। বলো, ক্লিয়ার আছে সবার? যতটা বুঝালাম একটু বলবে। ভুল ক্যাপিটাল আরেকবার বলো। বুল ক্যাপিটাল হচ্ছে সাঁচি স্তূপে পাওয়া গেছিল, সাঁচি স্তূপ যেটা মধ্যপ্রদেশে আছে। আচ্ছা, নেক্সট কি বলছিল? স্যার বলছিলাম ওই অশোকের সাথে কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ রাজা, কলিঙ্গ কিং, ঠিক আছে, কলিঙ্গ কিং। আচ্ছা, এরপরে কি হলো? মনে রাখবে যেহেতু এই যুদ্ধের মধ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, রাজা এবার অশোকের বিশ্বাস আসতে শুরু করেছে যে হ্যাঁ এই যুদ্ধ করে কি লাভ আছে, মানুষ মরছে, মানুষের এত জীবন শেষ হচ্ছে, থাক যুদ্ধ আর করবো না। এরপর থেকে
অশোক নীতি স্থাপন করলো ধর্মাশোক, মানে এইবার আমি সারা বিশ্বে ধর্মকে ছড়াবো, আমি আর এই যুদ্ধ নীতি করবো না। তার জন্য যাতে ধর্মটাকে সারা বিশ্বে ছড়ানো যায়, তার জন্য অশোক নিজের ছেলে যার নাম কি, যার নাম ছিল মহেন্দ্র, নিজের ছেলে যার নাম ছিল মহেন্দ্র, আর মেয়ে ডটার যার নাম ছিল সংঘমিত্রা, এই দুজনাকে কি করলো, সাইলনে পাঠিয়ে দিল। বর্তমানে এটা শ্রীলঙ্কাতে পাঠালো, বলছে যাও তুমি শ্রীলঙ্কাতে গিয়ে বা সাইলনে গিয়ে ধর্মটাকে ছড়াও। ঠিক আছে কথা বলে, ক্লিয়ার আছে কথাটা কি বললাম? অশোক তার ছেলে মহেন্দ্র আর মেয়ে সংঘমিত্রাকে সাইলনে পাঠালো ধর্মটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। বলে ক্লিয়ার আছে কথাটা কি বললাম? কোনো ডাউট থাকলে কি একটু বলবে আমাকে, যার কোনো কিছু ডাউট ফাউট আসছে কিনা? এনিবডি কোনো ডাউট আছে? আচ্ছা, এরপরে চলে আসছে কি, আচ্ছা এরপরে দেখো, দাদুর রাজধানী ছিল পাটলিপুত্র, বাবার রাজধানী ছিল পাটলিপুত্র, অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র। বাট যেহেতু এই রাজধানীটা অত্যাধিক মাত্রায় রক্তে ভরে গেছিল, তার জন্য তিনি কি করলেন, তিনি ট্রান্সফার করলেন, হি ট্রান্সফার দ্য ক্যাপিটাল টু তোশালি। তিনি তার রাজধানী তোশালিতে নিয়ে গেলেন, বলে না এখানে আর ইচ্ছা করছে না রাজ্য শাসন করতে, তোশালিতে যাব, তোশালি থেকে থাকবো। আচ্ছা, স্যার এটা কে করেছিল, ওই যে মহেন্দ্র? না 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 না, এটা তো ওই করেছে, অশোক করছে, তো অশোক চলছে, অশোক মহেন্দ্র সম্পর্কে, হ্যাঁ সব অশোক করছে। যে যুদ্ধে এত যুদ্ধ ক্ষয়ক্ষতি হয়েছে, আর ইচ্ছা করছে না, থাক আমি আমার জায়গাটা পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছি, আমি রাজধানী চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাচ্ছি, ওখানে গিয়ে থাকবো। আচ্ছা আচ্ছা, তার দুটো ছেলে মেয়ের নাম তো অনেকে জিজ্ঞেস করে, একটা হচ্ছে মহেন্দ্র আর মেয়ের নাম হচ্ছে সংঘমিত্রা। আচ্ছা, এরপরে কিছু জিনিস জানতে হবে, যে এখানে যে কিছু পাওয়া গেছিল, মানে এখানে কিছু শিলালিপি পাওয়া গেছিল যেগুলো খুব ইম্পর্টেন্ট আছে, কিছু কিছু লেখাবো, সব নয়। ফার্স্ট রক এডিক্ট। আচ্ছা, এটাতে কি হয় মনে রাখবে, অশোক কি করেছিল না, টোটাল 14খানা, মানে 14খানা কি করেছিল, শিলালিপি বিষয়বস্তু লিখে দিয়েছিল, যে আমাকে এই শিলালিপির অনুসারে এইটা করতে হবে, যদি এটা না করো তাহলে শাস্তি পেতে হবে। প্রথম যে ফার্স্ট রক এডিক্ট লেখা হয়েছিল, তাতে বলা হয়েছিল যে এবার থেকে আর পশু হত্যা করা যাবে না, পশু যে হত্যা আছে এটা বন্ধ করতে হবে, পশু হত্যা আর করা যাবে না। তুমি এতদিন যা করেছো, এবার পশু হত্যাটাকে বন্ধ করতে হবে, পশু হত্যা আর চলবে না। ক্লিয়ার আছে কথা? ক্লিয়ার আছে কথাটা কি বললাম? প্রথম রক এডিক্টটাতে পশু হত্যা বন্ধ করা হলো। দ্বিতীয়টাতে কি করা হলো, দ্বিতীয় রক এডিক্টে কি করা হলো, দ্বিতীয় রক এডিক্টে তিনি কি বললেন, তিনি চোলা, তিনি তারপর হচ্ছে সত্যপুত্রা, আরেকটা হচ্ছে কেরল পুত্র, এদের সম্পর্কে জাস্ট ব্যাখ্যা করলেন, যে এরা কারা, এটা কি আছে, জাস্ট এর সম্পর্কে জাস্ট নর্মালি কিছু, অতটা ইম্পর্টেন্ট নয়, এটাই অতটা ইম্পর্টেন্ট নয়। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা বারবার লেখাবো, এটা 13th রক, এটা 13তম যে রক, এটা সব থেকে বড় ছিল, মনে রাখবে এটা হচ্ছে সব থেকে লার্জেস্ট, যতগুলো শিলালিপি ছিল তার মধ্যে সব থেকে বড় নাম ছিল 13th রক। আচ্ছা, এখানে মনে রাখবে এর মধ্যে কি, হ্যাঁ বলো, বলছি শিলালিপি গুলো করার কারণ কি, মানে শিলালিপির মধ্যে কি এমন থাকে? হ্যাঁ বলছো, দেখো বর্তমানে আমরা কি করি, আমরা বর্তমানে করি পোস্টার টাঙাই, তাই না? এই যে মোদিজি যখন ইন্ডিয়াতে ফ্রি ভ্যাকসিনেশন করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে কি ঘোষণা করা হলো, থ্যাংক ইউ টু দ্য পিএম অফ ইন্ডিয়া টু গিভিং ফ্রি ভ্যাকসিনেশন টু অল দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, লেখা ছিল অনেক জায়গাতে পোস্টার, এটা যে ভারতের মধ্যে ইনি দিচ্ছেন। এবার রাজা যে ঘোষণা করছে, এটা প্রত্যেকটা ভারত মানে প্রত্যেকটা রাজ্যবাসীকে মানতে হবে, সেটা কি করে জানা যাবে? কিছু না কিছু পোস্টার টাঙাতে হবে। ইনি কি করলেন, এমন বড় বড় পাথরের চাই আনলেন, পাথরের চাইয়ের উপরে খোদাই করে পাথরে লেখা হলো যে এই কাজগুলো করতে হবে, সেগুলোকে মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানো হলো, যে প্রত্যেকটা মানুষ ওটাকে পড়ে বুঝুক যে রাজার কি আদেশ আছে, রাজার আদেশ অমান্য করলেই জায়গায় শেষ হতে হবে। বুঝতে পারলে কথাটা কি বললাম? আর এইটার মাধ্যমে কি হলো, যে বর্তমান কালে আমরা মানে অ্যাকচুয়ালি মানুষ একটা রাজা কি বুঝতে সেই সময়কার রাজারা বুঝতে পেরেছিল যে আমরা এক না একদিন শেষ হয়েই যাব, বাট আমাদের নামটা চিরসরা থেকে যাবে যদি কি করি, আমরা আমাদের নামটাকে কোনো একটা জায়গায় লিখে যাই। তা আইডিয়া ভালো একটা ছিল, যে হ্যাঁ তারা কি করেছে জিনিসটাকে লেখার মাধ্যমে রেখে দিয়ে গেছে, খুব ভালো একটা জিনিস।
আচ্ছা, এরপরে হয়ে গেছে এখান থেকে। এইবার হচ্ছে এক সেকেন্ড, আমি অডিবল আছে তো? হুম। আমি, হ্যাঁ আচ্ছা ওকে। আচ্ছা এইবার কি করবে, এই যে অশোকের সময়কালে যে রেভিনিউ ডিপার্টমেন্ট ছিল, রেভিনিউ ডিপার্টমেন্ট মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থাকে তো, রেভিনিউ ডিপার্টমেন্ট একটা ছিল। এই রেভিনিউ ডিপার্টমেন্টে যিনি হেড থাকতেন, এই রেভিনিউ ডিপার্টমেন্ট মানে যে টাকা পয়সার ডিপার্টমেন্ট যিনি হেড থাকতেন তাকে কি বলা হতো? তাকে বলা হতো সমাহর্তা। বাংলায় লিখে দিচ্ছি, ঠিক আছে? সমাহর্তা বলা হতো তাকে। ইনার এই দায়িত্ব ছিল কি, ইনি এই রাজস্ব বিভাগের সমস্ত রকমের সংগ্রহ দায়িত্ব ছিলেন, কোথায় কি কতটা দিতে হবে, কোথায় কি করতে হবে, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? স্যার আর ইংলিশে তার রাজ্যের যে কোষাগার আছে, এই একই কথা, একই সমাহাতে লেখা হবে, সমাহাতেই লেখা হতো, সমাহাতা, ঠিক আছে? আচ্ছা এর, হ্যাঁ বলো, হ্যাঁ ভাই বলো। বলছি 13 রক এদিকে কি এমন লেখা ছিল, একবার রিপিট করবে একটু? দেখো 13 রকেট ছিল সব থেকে বড় রকেট। দুই, এই রকেটটির মধ্যে লেখা হয়েছিল যে মানুষের ক্ষতির কথা বলা হয়েছিল, যে যুদ্ধের মধ্যে যে সমস্ত কলিঙ্গ যুদ্ধ যেটা হয়েছে তার মধ্যে মানুষের যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ কতটা যে ভুগেছে, এটার কথা ওখানে লিখে দিয়েছিলেন। গ্রিক শাসকদের কথাও এখানে উল্লেখ করা আছে। বুঝতে পারলে তিনটে জিনিস এখান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে। আর এখান থেকে জানার মতন কিছু নেই। আর আচ্ছা, আর আপাতত এখান থেকে কিছু পাচ্ছি না। আচ্ছা এই পর্যন্তই পুরোপুরি আছে, ঠিক আছে? আর কিছু জিনিস লেখাচ্ছি এক্সট্রা, মানে এটার বাদ দিয়ে কিছু লেখাচ্ছি। অশোক মানে পুরোপুরি মনে রাখো, মৌর্য বংশ পুরোটা শেষ হয়ে গেছে। আচ্ছা আরেকটা জিনিস লিখবে, কোথায় গেল, স্যার কোথায় গেল? টাকা পয়সার হিসাব রাখতো তাকে সমাহর্তা বলা হয়, এটুকুনি জানেন তো? হ্যাঁ ব্যাস ব্যাস, আর কিছু জানতে হবে না, এটুকু জানলে হবে, ওর ঠিক বেশি কিছু দেয় না। আচ্ছা আরেকটা জিনিস দেখছি, আরো কিছু একটা দুটো জিনিস আছে, সবসময় তো মনে মাথায় থাকে না, কিছু কিছু জিনিস বাদ চলে যায়। আচ্ছা দেখে নিচ্ছি আর কিছু আছে। আর আচ্ছা আর কিছু লিখবে। এবার পেয়েছি যে অশোকের যে শিলালিপি ছিল, ঠিক আছে? অশোকের যে শিলালিপি, বাংলা লিখে না সবাই মিলে বলছি, আর লিখছি না এখানে, লেখো অশোকের যে শিলালিপি ছিল, সেই শিলালিপিটা, সে অশোকের শিলালিপিটা কে উদ্ধার করেছিল? মানে কি প্রত্নতাত্ত্বিক কে উদ্ধার, উদ্ধার করেছিল, মানে সবাই তো পড়তে পারতো না, এটা সবাই পড়তে পারেনি, কোন ব্যক্তি ছিল এটাকে পড়ে উদ্ধার করতে পেরেছিল? তার নামটা লিখবে 1837 সালে জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ কি করেছিল, এই শিলালিপিটাকে পড়ে উদ্ধার করতে বলেছিল, ঠিক আছে? জেমস প্রিন্সেপ কি করেছিল, এই শিলালিপিটাকে পাঠোদ্ধার করতে পেরেছিলেন। বলে ক্লিয়ার আছে? এটা বলবে ক্লিয়ার আছে? হ্যাঁ। আচ্ছা এরপরে কি, এই যে স্যার নামটা কি অশোকের জেমস একটা প্রিন্সেপ? প্রিন্সেপ, হ্যাঁ। আরেকটা শিলালিপি ছিল, সেটা হচ্ছে ব্রাহ্মী শিলালিপি। ব্রাহ্মী যে শিলালিপিটা ছিল, এই ব্রাহ্মী শিলালিপিটা কোন ভাষায় লেখা ছিল? এটা পালি আর প্রাকৃত, পালি অ্যান্ড প্রাকৃত ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? পালি অ্যান্ড প্রাকৃত ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, পালি অ্যান্ড প্রাকৃত ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা আর আর এখান থেকে আপাতত কিছু পাচ্ছি না। স্যার এই আচ্ছা আর শিলালিপি ব্রাহ্মী ওই স্যার এই ওনার সম্পর্কে, যে ওনার যে প্রিভিয়াস লাইফ ছিল না, মানে উনি কিভাবে জীবনযাপন করতেন, কোথায় কি, এইসব সম্পর্কে লেখা হয়েছিল এই ব্রাহ্মী শিলালিপিটাতে। আর ইনি এটাকে পালি আর প্রাকৃত ল্যাঙ্গুয়েজে লিখে দিয়েছিলেন। আর কিছু জানতে হবে না এখান থেকে, তাটোটা। আচ্ছা আর কিছু জানলে দেখছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, না আর কিছু নেই, তোমাদের এই টপিকটা কমপ্লিট হয়ে গেছে।
মৌর্য পিরিয়ড পুরোটা কমপ্লিট। এর বাইরে কোশ্চেন আপাতত দেওয়ার মতো নেই। মক টেস্ট একটা দুটো মক টেস্ট ঘাটো, মক টেস্ট ঘাটলে যদি এখান থেকে কিছু একটা ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে কভার হয়ে যাবে, প্রায় 95 থেকে 98% কোশ্চেন কভার হবে এখান থেকে। দেখা গেলো একটা দুটো কোশ্চেন অনেক সময় থেকে যায়, তো ওটাকে একটুখানি ওখানে লিখতে শুরু করবে। বুঝা গেল? পুরোপুরি যা টপিক ছিল এখানে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে, মানে সরি পুরোপুরি এই মৌর্য সাম্রাজ্য স্যার সম্পর্কে মক টেস্ট কোথা পুরোটা দিয়ে দেব? ওটাকে দেখো নর্মাল বিভিন্ন জায়গায় রয়েছে। তুমি আপাতত আজকে আমি একটা আজকে একটা নিজ ব্যবস্থা করব, সেটা হচ্ছে কি ওই স্ক্রিন শেয়ার আছে। হ্যাঁ 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 আচ্ছা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পার্ট 2, জাস্ট ধীরে ধীরে বুঝবে, তাপ কিছু নেই। ফার্স্ট কথা, আচ্ছা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে যে মানুষগুলো ছিল, ইন্ডাস সিভিলাইজেশন মানুষের মধ্যে যেটা ইউনিক জিনিস আমি ডিপেন্ড করি, তাদের মধ্যে অন্য ডিপেন্ডেন্ট কি ছিল, তারা কালচার বেস ছিল। তাদের মধ্যে একটা কালচারিটি মেনটেন করতো তারা, তাদের নিজস্ব একটা কালচার ছিল। তারা ডেনে সিস্টেমটা প্যাটার্ন চালু করেছে, তাদের ঘরগুলো রাস্তার দিকে ছিল, তারা একটা সোসাইটির বিলং করতো, তাদের একটা স্ট্রাকচার মার্কেট ছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই যে আমরা পাচ্ছি না এই যে ভগবানকে পুজো করা, ভগবানকে পূজা কবে স্টার্ট হয়েছে? এটা আরিয়ানদের আগে থেকে স্টার্ট হয়েছিল। খুব ভালো কথা। আচ্ছা এরপরে কোশ্চেন, রেকর্ডিং চলছে না? হ্যাঁ চলছে তো। চলছে, এক সেকেন্ড। আচ্ছা এরপরে নেক্সট কি আছে? আচ্ছা এরপরে কি বলছে, যে যে সমস্ত সেখানকার যে সিল গুলো পাওয়া গেছিল, মানে মোহর পাওয়া গেছিল, বা তাদের যে আর্কিটেকচার গুলো পাওয়া গেছিল, সমস্ত পশু পাওয়া গুলো আমরা দেখতে পেয়েছি, কিন্তু কখনো জানতো এই পশুটাকে আমরা কখনো খুঁজে পাইনি, যার নাম কাউ। আমরা গরুকে কখনো দেখতেই পাইনি ওখানে, ওই সময়টা গরু ছিলই না। এরপরে কি হয়েছে, এরপরে একটা জায়গা আবিষ্কার, এটাতে কি হলো, নর্মালি সব জায়গাগুলোতে থাকে, কিন্তু এই জায়গাটাতে একটা জিনিস পাওয়া গেলো, সেটা হচ্ছে কি মাটি খুঁড়া ছিল। যেরকম চাষ করার জন্য আমরা কি করি, নাঙ্গল দিয়ে খুঁড়ে রাখি না জমিটাকে, এই জায়গাটা একটা জমি পাওয়া গেছিল যেটা মাটি দিয়ে নাঙ্গল দিয়ে খুঁড়া হয়েছিল, জায়গাটার নাম কি বনমালী। বলে ক্লিয়ার আছে কথাটা? কি বললাম, ক্লিয়ার আছে? সরি সরি ভুল বললাম। নাঙ্গল কোথায় পাওয়া গেছিল? নাঙ্গল নাঙ্গল যদি বলে নাঙ্গল কোথায় পাওয়া গেছিল, সেটা বনমালীতে পাওয়া গেছিল। আর জমি খুঁড়া জমি কোথায় পাওয়া গেছিল, সেটা হচ্ছে কালীবঙ্গনে। এবার ঠিক আছে, এটা ভুল হয়েছিল উদাহরণটা। যদি বলে নাঙ্গল কোথায় পাওয়া গেছিল, সেটা বনমালী। আর যদি বলে একটা খুঁড়া জমি কোথায় পাওয়া গেছিল, কালীবঙ্গন। বলে ক্লিয়ার আছে কথাটা? কি বললাম? যদি বলে নাঙ্গল কোথায় পাওয়া গেছে, কালীবঙ্গা। নাঙ্গল কোথায় পাওয়া গেছে, বনওয়ালিতে পাওয়া গেছে। আর মাটি খুঁড়া একটা জমি যেখানে চাষবাস সেই জন্য খুঁড়া হয়েছিল, সেটা কালীবঙ্গান। আচ্ছা এরপরে নেক্সট চলে আসি। এবার এটা ইম্পর্টেন্ট আছে, একটা সেকেন্ড। চানুডা কে আবিষ্কার করেছে? নামটা দিয়ে দিয়েছি, জে এম ম্যাকাই। এই ব্যক্তি কি করেছে, এটাকে আবিষ্কার করেছে। খুব ভালো কথা। দাদেরি, এই একটা সভ্যতা, দাদেরি একটা সাইট ছিল, এটা কোথায় খুঁজে পাওয়া গেছিল? পাঞ্জাবে খুঁজে পাওয়া গেছিল। আচ্ছা, হরপ্পার মধ্যে যদি বলা হয় ভারতের মধ্যে সব থেকে বড় সাইট, আমরা তো জানি হরপ্পার মধ্যে সব থেকে বড় যে সাইটটা সেটা হচ্ছে হরপ্পা, তাই না? বাট যদি বলা হয় ভারতের মধ্যে হরপ্পা সভ্যতা মধ্যে সবচেয়ে বড়, সে ডাকিঘাড়ি সব থেকে বড় ছিল ভারতের মধ্যে। আচ্ছা এরপরে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে যে সমস্ত মানুষজনরা ছিল, তারা কিসে বিশ্বাসী করতো? তারা মাদার গডেস মানে মাতৃ মানে দেবীতে বিশ্বাস করতো, তার দেবীতে বিশ্বাস করতো, মাতৃদেবী। বুঝতে হলো কথাটা কি বললাম? সেই সময়কার মানুষেরা বেশিরভাগটা কার পুজো করতো? বিশ্বাসী ছিল কিন্তু মাতৃদেবীতে, কিন্তু বিশ্বাস তখনও করা হতো শিবের সম্পর্কে। বলে ক্লিয়ার আছে কথা কি বললাম? হ্যালো তারা স্যার, ভগবান শিবের পুজোও করতো। বলো বলো। বলছি আমার না এটা পুরো লেখা হয়ে গেছে, আমি কি লিস্ট করবো? কারণ আমার 50% এখনই শেষ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম রাতের একদম একদম ক্লাসটা একদম। করতে পারবো না। হ্যাঁ একদম একদম। আচ্ছা ফার্স্ট মেটাল যেটা মানুষ ইউজ করেছিল সেটা কপার, লেখানো হয়ে গেছে। নেক্সট এরপরে কি আছে? এরপর হচ্ছে এভিডেন্স গুলো জানতে হবে। কাট মানে পাথর কেটে যে সমস্ত এভিডেন্স পাওয়া গেছিল, কোথায় পাওয়া গেছে? ধুলাবালিতে পাওয়া গেছে। পাথর কেটে যে সমস্ত এভিডেন্স গুলো পাওয়া গেছে সেটা ধুলাবিরা। আচ্ছা, হাইলি অ্যাডভান্স ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম কোথায় চালু করা হয়েছিল? ধুলাবিরিতে। হাইয়ার মানে কোয়ালিটি, মানে বিশাল ভালো একটা কোয়ালিটি ওয়াটার সিস্টেম পাওয়া গেছিল ধুলাবিরা। আচ্ছা, একসাথে 3 জন মানুষের শরীর মানে ডেড বডি এক জায়গায় রাখা হয়েছিল, কোন জায়গাতে পাওয়া গেছে? লোথালে। একসাথে মানে তাদেরকে কবর দেওয়া হয়েছিল। এছাড়া ষাঁড়ের তৈরি কিছু মোহর পাওয়া গেছিল, ষাঁড় বানানো আছে, এমন মোহর যেগুলো মোহরের উপরে ষাঁড় আঁকা ছিল,
কোথায় পাওয়া গেছিল? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। আচ্ছা, সেই সময়কার একটা ডাউটফুল অ্যানিমাল, থাকতেও পারে নাও থাকতে পারে, এমন একটা ডাউটফুল অ্যানিমাল ছিল ক্যাট। হতেও পারে নাও হতে পারে, ঠিক নেই। আর সেই সময়কার মানুষরা সবথেকে বেশি বিশ্বাসী ছিল কোন ভগবানে? মনে রাখবে, পশুপতি বা আদি শিবা। পশুপতি বা আদি শিবা, এই ভগবানে তারা বিশাল বিশ্বাসী ছিল। আচ্ছা, এরপরে একটা জিনিস, যে সেই সময়কার জায়গাতে, মানে সেই সময় কোন জায়গাতে আমরা ঘোড়ার খোঁজ পেয়েছিলাম, ঘোড়া, সেটা হচ্ছে কোথায়? সুরকোতদা বা সুকঙ্গন্ডোর। বলো ক্লিয়ার আছে কতটা? এই পেজটা পুরোপুরি ক্লিয়ার সবার? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, নেক্সট চলে আসি। আচ্ছা, এরপরে দ্য গড উইথ 3 হেড, মানে কি বলছে? একটা ভগবান যার 3টে মাথা আছে, শিং আছে, ও আশেপাশে পশু পাখি আছে। কোথায় পাওয়া গেছিল? মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল। এটা কোন ভগবান? পশুপতি। ওটা কোন ভগবান? পশুপতি। তাহলে পশুপতি সম্পর্কে দিতে পারে কটা মাথা? 3টে মাথা, শিং আছে, আশেপাশে পশু আছে। আচ্ছা, এই যে যে সমস্ত যন্ত্রপাতিরা সেই সময়কার তৈরি করা হতো, তারা কিসের তৈরি করতো? তারা কপারের তৈরি করতো, ব্রোঞ্জে তৈরি করতো। তাদের যন্ত্রপাতিগুলো, অস্ত্রগুলো সব কপারে হতো বা ব্রোঞ্জে হতো। সবচেয়ে বড় যে গ্রেনারি পাওয়া গেছিল শস্যাগার, সেটা কোথায় পাওয়া গেছিল? হরপ্পাতে পাওয়া গেছিল, অলরেডি লেখানো আছে সবগুলো। আচ্ছা, এই যে জিনিসগুলো একটা স্টেডিয়াম পাওয়া গেছিল, সেই সময় একটা স্টেডিয়াম পাওয়া গেছিল, খেলার স্টেডিয়াম, সেটা কোথায়? লোথালে। বলো ক্লিয়ার আছে কথাটা? এই পেজটা হুম। সেই সময়কার একটা জিনিস ছিল স্টেডিয়াম, কোথায়? লোথালে। লাস্ট পেজ, সেটা কি আছে? একটা জিনিস, সেটা হচ্ছে বলছে দ্য আর্কিওলজি ফাইন্ড ফ্রম আলমগীর ইন গাজিয়াবাদ ডিস্ট্রিক্ট রিপোর্ট। আচ্ছা, এই যে সাইটটা, মানে গাজিয়াবাদ আর আলমগীরপুরে যে জায়গাটা খুঁজে পাওয়া গেছিল, এটা কোন ধরনের কালচারটাকে রিপ্রেজেন্ট করতো? এটা হচ্ছে গুপ্তা বংশের কালচারটাকে রিপ্রেজেন্ট করতো। বলো ক্লিয়ার আছে কথাটা? কি বললাম? গুপ্তা হুম। বংশের যে পিরিয়ডটা কালচার, সেটা বাস কমপ্লিট। আর কিছুই নেই এখান থেকে। বলো কারো কোনো ডাউট আছে? এবার কোনো কিছুর কোনো ডাউট? স্যার লেটেস্ট হরপ্পা সাইট বললে